কিরে রমজান, শামসু ভাই কি বললো? কোথায় যাবি তাহলে? সাভারে শামসু ভাইয়ের অফিসে নাকি অন্য কোনো জায়গায় যাইতে বললো শামসু ভাই? না বে, সরাসরি শামসু ভাই বাসায় চলে যাইতে বললো। শামসু ভাই বাসায় দেখা করবে, সেন্সিটিভ বিষয় না, তাই অফিসে যাওয়া যাইব না। সরাসরি এখন বাসায় চলে যাই মু গাড্ডুরে নিয়া। রমজান, তোরা বললি কি আর আমার সাথে এখন করলি কি? রমজান, তুই এখন আমাকে শামসু ভাইয়ের কাছে নিয়ে যাইতাছস। শামসু ভাই যদি আমাকে মেরে ফেলে? আকাম করবার সময় তো মরার ভয় থাকে না, এখন এত মরার ভয় করতেছিস কেন? যখন নিরীহ মানুষদেরকে পাখির মতো গুলি করে মাইরা ফালাস, তখন কি একটাবার চিন্তা করস নিজের মরণের কথা? এখন তো খুবই মরণের ভয় পাইতেছস। টেনশন করার কিছু নাই, আমি রমজান আছি। তোর মতো বেইমান আমি না। শামসু ভাই তোরে কিছুই বলবো না। আমি তো শুনছিলাম শামসু ভাই নাকি খুবই ভয়ঙ্কর লোক। উনি শত্রুদের কখনোই ছেড়ে দেয় না, যার পিছনে লাগে তারে একেবারে আসলা বাস দেয়াই শেষ করে। বাংলাদেশের যত বড় বড় গ্যাংস্টার ছিল সবই তো শামসু ভাইয়ের কাছেই নিহত হয়েছে। আজাদের গ্রুপ থেকে শুরু কইরা লাল বাদশাহ জ্যাকি, কেউই শামসু ভাইয়ের কাছ থেকে রক্ষা পায় নাই। তুই শামসু ভাইয়ের সম্পর্কে সবই যেহেতু জানস, তাহলে শামসু ভাইয়ের সাথে লাগতে যাস কেন? বিশ্বাস কর দোস্ত, আমি আগ বাড়াইয়া শামসু ভাইয়ের সাথে কখনোই লাগতে যাই নাই। শামসু ভাইয়ের সাথে ঝামেলা করছে ডেন্ডি শাকিল। এইখানে আমার কি দোষ বল? তোদের উপর যে হোটেলে আক্রমণ হইল, তখনও ডেন্ডি শাকিল আমাকে ওর লোকদের সাথে যাইতে বলছিল, কিন্তু আমি সেইখানে নিজে থেকেই যাই নাই, কারণ আমি তোর কোনো ক্ষতি চাই নাই। হয়েছে, তোর এখন আর এত লেকচার মারা লাগবো না। চুপচাপ এখন গাড়িতে বইসা থাক। কোন পাপ যে করছিলাম আল্লাহ ভালো জানে। এদের সাথে আইসা আমার দেখা হয়ে গেল। ওদের সাথে দেখা হওয়া না মানে স্বয়ং জমের সাথে দেখা হওয়া। এখন শামসু ভাইয়ের কাছে গেলে যে শামসু ভাই আবার কি করে আমার অবস্থা দেখি সামনে করুন। এই শালা ডিন্ডি শাকিলের সাথে কাজ করাটাই আমার ভুল হয়েছে। কেবলই চিন্তা করছি ওর পিছ ছাইরা দিমো, আর এর ভিতরেই ওদের সাথে দেখা হয়ে গেল। কপালটাই খারাপ। শোন নরেশ, তুই তাহলে গাড্ডুরে নিয়া এই জায়গায় থাক। শামসু ভাইয়ের সাথে সরাসরি ওরে দেখা করানো যাইব না। আমি আগে শামসু ভাইয়ের সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে শামসু ভাইকে ডাইকা নিয়ে আসেক। আমি ততক্ষণ ওর সাথে এই জায়গায় আসি, সমস্যা নাই, তুই যা। এই শালার দিকে ভালো করে তুই নজর রাখিস, ওই যেন কোনোভাবে এখান থেকে পলাইতে না পারে। শালা গাড্ডু কিন্তু খুব চতুর। ধুরবে রমজান, তুই যে কি বলস না, আমি কি এতটাই পাগল হয়েছি নাকি? এই নরেশের হাত থেকে গাড্ডু কেন, ওর বাপও এইখান থেকে পালাইতে পারবো না। তুই যা শামসু বাইরে আগে ডাইকা নিয়ে আসে। ভাই কেমনে কি কোনটি গেছিলেন তাইলে আপনি? গাড্ডুর কি কোনো খোঁজ খবর পাইলেন? না বে, শালার তো কোনো হদিসই পাইতেছি না। কোনটি যায় যে মরল কে জানে। গেছিলাম লিয়াকতের কাছে, ওর কাছে যায় পুলিশের কাছে খোঁজ লাগাইছি। পুলিশ যদি ওরে ধরে নিয়ে যায় থাকে, তাহলে ওরে খুঁজে বের করা যাইব। দেখা যাক কি হয়। আমার মনে হয় ভাই,
গাড্ডুরে হয়তো বা কেউ তুলে নিয়ে গেছে। তাছাড়া এত সময় তো ওর মিসিং থাকার কোনো কথা না। কোনো কারণ ছাড়া ও হঠাৎ করে এইভাবে তো মিসিং হয়ে যাইতে পারে না ভাই। এইখানে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে। রহস্য তো অবশ্যই আছে রে। আমি চিন্তা করতেছি শামসুল লোক করে আবার তুলে নিয়ে গেল না তো। পরে তো পুলিশ ধরলেও সমস্যা, আবার শামসুল লোক ধরলেও সমস্যা। কারণ ওই আমার আস্তানার খবরও জানে, আবার আমারও খবরও জানে। আমি যে বেশ বদল করে আছি সেটাও জানে। তাই ওরে মিসিংটা আমাদের কাছে এখন খুবই বিপজ্জনক। শামসুল লোক ধরলে তো একেবারে অবস্থা খারাপ। পরে দিয়া কথা স্বীকার করাই ছাড়বো। তাহলে ভাই এখন কি করবেন? চালানের সম্পূর্ণ মাল তো এই আস্তানায় আছে। যদি একবার কোনোভাবে শামসু আমাদের খবর যায় না যায়, তাহলে কিন্তু আমাদেরকে আর এই দুনিয়ায় বাঁচায় রাখবে না। শামসু কিন্তু খুবই ভয়ঙ্কর লোক। পরে আমাদের প্রতি বিন্দু পরিমাণ সন্দেহ জাগানো যাইব না। দেশের যত বড় বড় শীর্ষ সন্ত্রাসী ছিল সবারই কিন্তু শামসু খাইয়া পালাইছে। শেষ পর্যন্ত লাল বাদশার মতো শীর্ষ সন্ত্রাসীও শামসুর হাত থেকে রক্ষা পায় নাই। চিন্তা করতেছি তো ওইটাই রে। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সম্পূর্ণ কইরা এইখান থেকে চলে যাইতে হইব। লিয়াকত তো সেম কথাই বলল, আমাকে বেশ বদল কইরা আর আস্তানাটা চেঞ্জ করে ফালাইতে বলল। তুই এক কাজ কর, আজকের ভিতরে আমরা এই আস্তানা চেঞ্জ করে ফালাইব। আমি কোনো রকমের কোনো রিস্ক নিতে চাই না। তুই এখনই মালপত্রগুলো সরানোর একটা ব্যবস্থা কর। ভাই, ওইটাই সবচাইতে ভালো সিদ্ধান্ত হইব। কোনো রকমের কোনো রিস্ক রাখা কাজ করা যাইব না। আমি এখনই মালগুলো এখান থেকে অন্যত্র সরানোর ব্যবস্থা করতেছি। কিরে লিয়াকত, কি হয়েছে রে? এত সকাল সকাল ইমার্জেন্সি দেখা করতে বললি কেন? ইরফান আইসস, বসেক, তোর সাথে ইমার্জেন্সি আলোচনা করার আছে। এবার বলতো দেখি কি হয়েছে এত তাড়াতাড়ি? কি এমন ইমার্জেন্সি কথা তোর? কোনো জায়গায় কোনো ঝামেলা হয়েছে নাকি রে? হরে ইরফান, একটা ঝামেলা হয়ে গেছে। একটু আগে ডেন্ডি শাকিল আইছিল আমার কাছে। আয়সা বলতেছে ওর একটা লোক নাকি 2 দিন ধরে মিসিং। কোথায় গেছে কিছুই বলতে পারতেছে না। পুলিশ ধরলো নাকি, সেই সম্পর্কে তথ্য নেওয়ার জন্য আইছিল। তা আমি ওসি মোকাররমরে ফোন কইরা বিষয়টা জানাইলাম। উনি তো বলতেছে এরকম কোনো ছেলে গ্রেপ্তার করা হয় নাই। তারপরেও খোঁজ খবর নিয়ে আমারে জানাইবো। এখন তো টেন্ডি শাকিল এইটা নিয়ে টেনশনের ভিতরে আছে। বলিস কি রে, এই শালার লোক আবার কোথায় কিভাবে মিসিং হয়ে গেল? ওর সম্পর্কে যদি প্রশাসন কোনো তথ্য পেয়ে যায়, তাহলে তো শামসু ওরে মুহূর্তের ভিতরেই ধ্বংস করে ফালাইব। তোরে আগেই বলছিলাম লিয়াকত, শামসুর সাথে খেলাটা কিন্তু এত সহজ হইব না। এখন দেখ, একটা ঝামেলা হয়ে গেল না? এখন যদি কোনোভাবে ওর সম্পর্কে তথ্য পাওয়া যায়, তাহলে উপায় হইব কি? আর যদি ডেন্ডি শাকিল ধরা পড়ে, ওই কিন্তু আমাদের নামও বইলা দিব। আমাদের ছত্রছায়াই ওই কিন্তু দেশে ঢুকছে, কথাটা মনে রাখিস। ধরবে মিশায় এত ভয় পাওয়ার কিছু নাই। টেন্ডি শাকিল দিয়ে ধরা এত সহজ না। আমি ওরে বইলা দিছি কোনো রকমের কোনো রিস্ক না নিয়া এখনই রাস্তানাটা পরিবর্তন করে ফালাইতে। রাস্তানা পরিবর্তন করে ফালাইলে তখন শামসু আর টেন্ডি শাকিলকে খুঁজা পাইব না। আর ওই অতি তাড়াতাড়ি ওই যে মিশন নিয়ে দেশে ঢুকছে
এটা কমপ্লিট করার চেষ্টা করতেছে। ধরা না পারলে তো ওর কপাল, আর যদি কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে শামসুর হাত থেকে ওরে আর কেউ বাঁচাইতে পারবো না। তুই যে কি একটা গ্যাঞ্জাম বাজাই নিলি বুঝতে পারলাম না। এই মুহূর্তে যদি আমাদের কোনো গোপন তথ্য লিক হয়ে যায় তাহলে এটা নিয়ে অনেক বড় একটা ঝামেলা তৈরি হয়ে যাইব। এমনিতেই মুরব্বীদের জামিনের বিষয়টা 100% ওকে করে ফেলাইছি। এখন যদি এগুলো আবার সরাসরি হয় তখন দেখবি ওই দিক দিয়া মুরব্বীদের জামিনটাও পিছিয়ে যাইব। রিক্স কি আমি এমনি এমনি নিছিলাম নাকি রে? ভেন্ডি সাইকেল দিয়া যদি শামসুরের রাস্তা থেকে সরাইতে পারতাম তাহলে আমাদের চাইতে লাভবান কি আর কেউ হয়তো। দেখা যাক সামনে কি হয়, এত ভয় পাওয়ার কিছু নাই। চল দেখি ইকবাল ভাইয়ের সাথে আলোচনা করি প্রেসিডেন্টকে কদ্দূর কি করতে পারলো মুরব্বীদের জামিনের বিষয়টা নিয়ে। হয় আমিও নিয়ত করছি আজকে ইকবাল ভাইয়ের সাথে দেখা করবো। চল তাহলে ইকবাল ভাইয়ের সাথে দেখা কইরা শুনে আসি যে প্রেসিডেন্টকে কতটুক কনভিন্স করতে পারছে উনি। হাসান, হাসান, কই গেলা তুমি? এদিকে একটু আসো তো দেখি। আসসালামু আলাইকুম স্যার, ডাকছিলেন আমারে? হাসান, কেমনে কি? তোমাকে যে বলছিলাম উপজেলা চেয়ারম্যান আরিফের সেক্রেটারি এবং ও ড্রাইভারকে তুলে আনতে, তা কই? এখন পর্যন্ত তো তুলে নিয়ে আসতে পারলা না। এদিকে সভাপতি এই বিষয়টা নিয়ে আমারে প্যারা দিতেছে। তোমরা এত স্লো হলে কিভাবে হবে? স্যার, ওইটা নিয়ে আপনি টেনশন করেন না। আমি অলরেডি ওদেরকে ধরার জন্য টিম পাঠিয়ে দিয়েছি। আজকে দিনের ভিতরেই ওদেরকে গ্রেপ্তার করা হয়ে যাবে। ওইটা কোনো বিষয় না স্যার, আপনি ওইটা নিয়ে মোটেও টেনশন করেন না। হয় যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করো। আর শোনো হাসান, গতকালকে যে কলেজে পুলিশের উপর আক্রমণ হয়েছিল, ওইখানে কে কে পুলিশের উপর আক্রমণ করছিল তার একটা লিস্ট তৈরি করো। এদের বিরুদ্ধে মামলা করা হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি ভিডিও ফুটেজ দেখা ওইখানকার লিস্টটা তৈরি করতেছি। দ্রুত তুমি কাজটা করে ফেলো। আর গতকালকে শামসু স্যার আসছে বগুড়ায়, আমি দেখি এসপি স্যারের সাথে আলোচনা করে আসি। উনি আসলে তো আমাদেরকেও প্রস্তুতি নিতে হইব। কি বলেন স্যার? হঠাৎ করে শামসু স্যার বগুড়ায় আসতেছে মানে? এখন এমনিতেই যে ঝামেলার ভিতরে আছি, এর ভিতরে যদি শামসু স্যার বগুড়াতে আইসা পড়ে তখন ওনারে নিয়ে আইতো আবার আরেক প্যারার ভিতরে পড়ে যাইতে হইব। হঠাৎ করে উনি আবার বগুড়ায় আসতে যাচ্ছেন কেন? কিছু করার নাই হাসান, পুলিশের চাকরিটাই এরকম। কখন যে কি প্যারা চলে আসে সেটা বলা যায় না। তোমাকে যা বললাম সেটা করো। আমি এসপি স্যারের সাথে দেখা করে আসি। কিরে, কি ব্যাপার তোতা? পার্টি অফিস দেখি একেবারে ফাঁকা, কেউই তো দেখি পার্টি অফিসে আসে নাই রে। পার্টি অফিস তো এখন ফাঁকাই থাকবো। আপনি আসতে বললেন দেখাই তো আমি আসলাম। আমি তো জানি এখন পার্টি অফিসে কেউ থাকবে না। হাবিব দেখেন গা, মাস্টারের যায়া আপনার নামে তেল মারা শুরু করে দিছে। যে তেল মারার কাজ আপনি কইরা দিছেন, হাবিব কি এখন আর এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করতে চাইব? সারাক্ষণ এখন মাস্টারের কাছে আপনার নামে শুধু ক্লিকবাজি করতে থাকবো। দূরবে, ওইগুলো নিয়ে আমি
মোটেও টেনশন করি না। হাবিব আমার নামে পিন মাইরা যা ছিঁড়তে পারে সিরুগা, ওইগুলো দেখার সময় এখন আর আমার নাই। তবে তোতা, এই হাবিবের আমি উচিত একটা শিক্ষা না দেওয়া পর্যন্ত থামতেছি না। ইশারা কত বড় বাটপার হইছে সেটা আমি দেখাই ছেড়ে দিব। ক্ষমতার জন্যে যে হাবিব কতটা নিচে নামতে পারে সেটা হাবিব প্রমাণ করে দিছে। যদি মাস্টারের পা চাটা লাগে তা ওই চাটবো। শোনেন চাচা, হাবিব আপনার মতো মাথা মোটা না। হাবিবের মাথায় বুদ্ধি আছে। কোন জায়গায় কি করতে হইব সেটা হাবিব খুব ভালো করে জানে। আপনি তো শুধু আলগা ফাপড়ে চলেন। ক্ষমতার জন্য চাচা অনেক কিছুই ত্যাগ স্বীকার করা লাগে। সব সময় নদীর পানি একদিকে বয়ে বেড়ায় না, কথাটা মনে রাখেন। হাবিবের রাজনীতি ঠিক আছে, আপনি মাথা গরম কইরা রাজনীতি করবেন, দেখবেন মাঝখান দিঘা হাবিব ঠিকই ছক্কা মাইরা বসে থাকবো। আমিও শফিক দেখা ছাইরা দিবনি ওই হাবিব কিভাবে মাস্টারের পিছনে থাইকা এমপি ইলেকশন করে, সেটাই শফিকের ভালো কইরাই দেখার আছে। শুধু সময়টা আসতে দে, পরে দেখতে পারবি এই শফিক কি করতে পারে। এত সোজা না। যুবক থেকে রাজনীতি করতে করতে আজকে বুড়া হয়ে গেলাম, আর মাস্টার 2 দিন ধরে রাজনীতিতে আইসা আমার উপর দিয়া গেম খেলা যাইব সেটা আমি দেখা ছাড়ব না। আপনি যে কি হাতির পা দেখছেন সেটা এখন পর্যন্ত বুঝতে পারলাম না। হঠাৎ করে আপনার কথাবার্তা সাইজ বাইজ এমন করে পাল্টা গেল। আপনার ভিতরে তো আমি অনেক রহস্য দেখতে পারতেছি। সময় আসতে দে তোতা, আস্তে আস্তে সবই জানতে পারবি আমি শফিক কি করতে পারি। অনেক দাঁতে দাঁতে কামড় দিয়া অনেক কথাই সহ্য করে গেছি। এখন থেকে আর কারো কোনো রকমের কথা সহ্য করব না। কি ব্যাপার ভাই, কোন জায়গা থেকে আসতেছেন? না রে তোতা, কোনো জায়গায় যাই নাই। বাসার থেকে সরাসরি হাবিব বাইরে নিয়া পার্টি অফিসে আসলাম। তা তোরা কখন আইসস পার্টি অফিসে? না ভাই, বেশিক্ষণ হয় নাই। আমরাও কেবলমাত্র পার্টি অফিসে ঢুকলাম। তা আইসা দেখি আপনারা কেউ নাই। সেজন্য বসে আমরাই আলোচনা করতেছি। তা ভাই ওইটি ওইভাবে দাঁড়াই রইলেন কেন? বসেন। এ হাবিব ভাই, আপনিও বসেন। শোন তোতা, কিছুক্ষণ আগেই শামসুর সাথে আমার কথা হয়েছে। শামসু আগামীকালকে কিন্তু বগুড়াতে ঢুকতেছে তোতা। কি বলেন ভাই? কথা নাই বার্তা নাই, হঠাৎ করে শামসু ভাই বগুড়াতে আসার উদ্যোগ নিল কেন? কিছুই তো বুঝলাম না। এভাবে হঠাৎ করে তো শামসু ভাইয়ের বগুড়ায় আসার কথা না। কোনো কিছু হয়েছে নাকি চাচা? বগুড়াতে তোরা যে কাহিনী শুরু করছস, এতে কইরা শামসু না আইসা পারে? আইতাছে শামসু আগামীকালকেই। আগামীকালকেই সকলের মুখোশ শামসুর সামনে উন্মোচন হইবনি। রেডি থাক তোরা। হাবিব, তুমি কি আমাদেরকে ভয় দেখাইতেছ নাকি? বগুড়াতে শামসু আসতেছে তাই আমাদেরকে কি কাহিনী তো তোমরা শুরু করছো মিয়া। আমরা আবার কি কাহিনী করলাম? সব জায়গায় নিজস্ব লোক নিয়োগ দিতাছ, আমাদের রাজনীতির আর কোনো কিছু রাখছো নাকি তোমরা? এখন আবার শামসুর ভয় দেখাও। আসুক শামসু, দেখি আমার কি করতে পারে শামসু। শামসুর ভয়ে কি আমরা রাজনীতি করি নাকি?
হে হাবিব ভাই, এই সমস্ত ফালতু কথা রাখেন তো দেখি। এই সমস্ত ফালতু কথা বলার জন্য কি আপনাকে পার্টি অফিসে নিয়ে আইছি নাকি? এইখানে আইসি কাজের আলোচনা করার জন্য। আপনি এর ভিতরে ফালতু আলাপ ঢুকাই দিচ্ছেন। শামসু কি কারো বিচার করার জন্য বগুড়ায় আইতেছে নাকি? সন্তুটা হঠাৎ করে শামসু সিদ্ধান্ত জানাইছে যে আগামীকালকেই বগুড়াতে আইতেছে। এই সম্পর্কে আমিও আগে কোনো কিছুই জানছিলাম না। শোনেক, যেহেতু আগামীকালকেই শামসু বগুড়াতে ঢুকবে, তাই আমাদের হাতে কিন্তু সময় খুবই কম। তুই আজকে দিনের ভিতরে সকল নেতা কর্মীদেরকে বিষয়টা জানিয়ে দে। শামসু আসতেছে, আমাদের কিন্তু এইদিকে প্রস্তুতি নিতে হইব। দেরি করলে কিন্তু পরে আর প্রস্তুতি নেওয়ার সময় পাবো না। হ চাচা, তাই তো দেখতেছি। আগামীকালকে যদি শামসু ভাই বগুড়াতে ঢোকে, তাহলে আমাদের হাতে শুধু আজকে দিনটাই আছে। আজকে দিনের ভিতরেই আমাদেরকে সম্পূর্ণ প্রস্তুতি নিতে হইব। আপনি কোনো চিন্তা করেন না ভাই, আমি এখনই নেতা কর্মীদেরকে বিষয়টা জানাচ্ছি। আমরা আজকে দিনের ভিতরেই যতটা সম্ভব আমাদেরকে প্রস্তুতি নিয়ে ফেলবো। শামসু ভাই বগুড়াতে আসতেছে বলে কথা, ওনার জন্য তো আলাদা একটা প্রস্তুতি আমাদের নিতে হইব। তাইলে যা করার খুব দ্রুত সব কিছু কইরা ফেলা। আগের বারের মতো এবার যেন আর কোনো ঝামেলা না হয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কিরে ডন নাকি? তা তোরা তিনটা এইভাবে জোট বাইন্দা কোন জায়গা থেকে আসলি? না, আমি গোল্লার কাছে গেছিলাম। তা গোল্লা বলল ইউনিয়ন পরিষদে নাকি আপনার সাথে দেখা করতে আসব। আমারও আপনার সাথে দেখা করা দরকার ছিল, তাই ওদেরকে সাথে নিয়েই ইউনিয়ন পরিষদে চলে আসলাম। তাই ইউনিয়ন পরিষদে যে কম্বল দেওয়ার কথা ছিল, সে কম্বল কি আইছে নাকি চেয়ারম্যান সাহেব? হ, সেই কম্বল তো কখনই আইছে। সকাল থেকেই তো আমি এ কম্বল বিতরণ করতেছি মেম্বারদের মাঝে। শুধু তুই আসলি না, এতক্ষণে তোর দেখা পাইলাম। তা বসেক। এই টেরা শোন, যে কম্বল যারে যে কয়টা দেশ না কেন তুই, ওইটা আমার জানার দরকার নাই। কিন্তু ওইখান থেকে 20টা কম্বল আমার লাগবো। অনেকে আমার কাছে কম্বলের কথা বইলা গেছে, তাদেরকেও আমি কথা দিয়া রাখছি। যেভাবে হোক 20টা কম্বল আমার জন্য আলাদাভাবে একটা বাজেট করে রাখবি। কম্বল কিন্তু আমার লাগবই রে। তুমি তো দেখতেছি আইনাল ভাই এখন অনেক বড় জনদরদি নেতা হয়ে গেছো। এলাকার মানুষজন এখন তোমার কাছে রিলিফের জিনিস চাওয়ার জন্য আসে, অথচ আমার কাছে আসে না। সমস্যা নাই, ওই যে তোমার বন্ধু ডন আছে, ওর বাগে 100 কম্বল আছে। ওইখান থেকে তুমি 20টা কম্বল নিয়ে নিও। না না, ওইগুলো আমি জানি না। ডনের থেকে নিয়ে দিবি না কোথা থেকে দিবি সেটা তোর ব্যাপার, কিন্তু 20টা কম্বল আমার লাগবই। আচ্ছা ঠিক আছে, তোমার ওই 20টা কম্বলের বিষয় আমি দেখবনি। টেরা ভাই, আমি কিন্তু অলরেডি মিজান আর ফাহিম রে 4 মাথা পাঠাই দিছি ইমরান রে তুলে নিয়ে আসার জন্য। যদি কোনো ঝামেলা হয় সেটা কিন্তু আপনি ট্যাকেল দিবেন। মাস্টার চাচা কিন্তু বিষয়টা শোনার পর আমার সাথে রাগারাগি করতে পারে। বিষয়টা কিন্তু সম্পূর্ণ আপনাকেই দামা চাপা দিতে হইব ভাই। না, তোরা যে এক এক সোম কি এক একটা ঝামেলা বাজাইয়া আসস না, কিছুই তোদের মতি গতি বুঝতে পারি না। এখন যদি মাস্টার চাচা শুনতে পারে যে তোরা ইমরান রে তুলে নিয়ে আইসস, তাহলে এটা নিয়ে যে কত বড় একটা
লঙ্কা কাণ্ড ঘটাইব সেটা তো বুঝতে পারতেছস না। কি যে বলি মাস্টার চাচারে, এখন চাচা আবার আমার উপরে রাগারাগি করে নাকি? কিরে গোল্লা, এইসব আবার কি শুনতাছি? তোরা আবার কখন ইমরানরে তুলে আসার জন্য লোক পাঠাইলি? ওরে কি এই মুহূর্তে তুলে নিয়ে আসাটা ঠিক হইব? এমনিতেই কলেজে যে বড় একটা ঝামেলা হয়ে গেল, তার ভিতরে পরে যদি আবার তুলে নিয়ে আসস তাহলে কিন্তু সম্পূর্ণ দোষ আইসা তোর গাড়ির উপরই পড়বো। তাই মাথা গরম কইরা কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু ঠিক হইব না রে। তুরু ডন ভাই, তুমি যে কি বলো না, যা হবার হোক, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ওই শালা আমার মাথাটা পুরো নষ্ট করে দিছে। মস্তান থেকে আইসা বগুড়ার আমাদের ছেলেপেলের উপরই ওই নেতাগিরি দেখাইব, সেটা আমি মাইনে নিব নাকি? এটা আমার ইগোতে লাগছে। পরে যতক্ষণ পর্যন্ত আমি বারাম পেটা না করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। পরে পেটানোর পর যত যা জ্বর তুফান আসে আসুক, তারপরে ওরে আমি ছাড়তেছি না। কিরে শামসু, তুই এই অসময়ে বাসায় চলে আসলি যে হঠাৎ? কিছু হয়েছে নাকি? না গুরু, একটা কাজ আছে তো, তাই চলে আসলাম। রমজান আইতেছে। তা গুরু, আপনি কি ফ্যাক্টরিতে যান নাই আজকে? গেছিলাম শামসু, শরীরটা ভালো লাগতেছে না তো, তাই মানিক রে বসাইয়া বাসায় চলে আসলাম। তা তুই এইভাবে দাঁড়ায় রইলি কেন? বসেক। আপনার উপর মনে হয় গুরু দিন দিন চাপ একটু বেশি পড়ে যাইতেছে। এই বয়সে আপনার এত চাপ নেওয়ার কোনো দরকার নাই গুরু। আপনি মালিকরে ব্যবসায়িক কাজকর্ম সব কিছু বুঝাই দিয়া অবসরে চলে যান। এখন আপনার রেস্টের সময়। এখন আপনাকে আর এই ব্যবসা বাণিজ্য নিয়ে দৌড় পারতে হইব না। আমি কতদিন ধরে আপনারে বলতেছি মালিককে সব বুঝাই দিয়া আপনি রেস্টে যান। আপনি তো আমার কথা শুনতেছেনই না গুরু। যাবো রে শামসু, যাবো আর কিছুদিন, তারপরেই মানিকরে সব কিছু বুঝাই দিয়া আসতে পারলেই আমি রেস্টে চলে যাইব। মানিক তো এখনো ঠিকঠাক ভাবে সব কিছু গুছিয়ে নিতে পারে নাই। তাই এবার বল তো দেখি শামসু, তুই কি কারণে হঠাৎ বাসায় চলে আসলি? আবার রমজান আইতেছে, কি হয়েছে আমারে খুলা বল তো দেখি শামসু। গুরু, ঘটনা তো একটা গইটা গেছে। নরেশ আর রমজান মিলা ডেন্ডি শাকিলের খোঁজ বের করে ফেলাইছে। ডেন্ডি শাকিল যে বাংলাদেশে আছে, আমরা যেটা সন্দেহ করছিলাম সেটাই তো এখন সত্য প্রমাণিত হয়েছে গুরু। ডেন্ডি শাকিল নাকি আদাবর বস্তিতে বেশ পাল্টাইয়া ওইখানে আছে লুকায়া। বলিস কিরে শামসু, তাহলে আমাদের সন্দেহ ঠিক? এই শালা তাহলে সত্যি সত্যি দেশে ঢুকছে, বেশ বদল করে। তাহলে ওই এখন আদাবর বস্তিতে অবস্থান করতেছে। তার রমজান আর নরেশ এই ডেন্ডি শাকিলের খোঁজ কিভাবে বের করলো রে? গুরু, আমার নাম শামসু, প্রভা শামসু। আমি যেটা সন্দেহ করি সেটা কখনোই মিথ্যা হয় না গুরু। আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল যে এই ডেন্ডি শাকিলি ওদের উপর এইরকম অতর্কিত হামলা চালাইছে। আর দেখেন, আমার সন্দেহটাই শেষ পর্যন্ত ঠিক হইল। তাইলে শামসু, তুই এখন কি করতে চাইতেছস? আগামীকালকে না আবার বগুড়া যাওয়ার কথা বললি, তাহলে তো দ্রুত সময়ের ভিতরে কি করবি তুই? কোনো কিছু পরিকল্পনা সাজাইছস নাকি?
গুরু, ঝামেলায় তো হয়ে গেল। দেখি আগে রমজান ওরে নিয়ে আসুক, ওই লোকের সাথে কথা বইলা পরিস্থিতি সম্পর্কে আগে জানি। আমাদের তো ডেন্ডি শাকিলকে যত তাড়াতাড়ি ধরতে পারা যায় ততই আমাদের জন্য লাভ হইব। যত দেরি করব তত ওই শালায় কোনো না কোনো একটা আকাম করে ফেলাইব। দেখি প্রয়োজন পড়লে বগুড়া যাওয়া ক্যান্সেল করে দেব, তবু আরে ধরতে হইব আগে। আচ্ছা ঠিক আছে, দেখ তাহলে কি করা যায়। এই ডেন্ডি শাকিল রে যত তাড়াতাড়ি ধরতে পারবি ততই কিন্তু আমাদের জন্যই লাভ হইব। ওই দেশে ঢুকছেই বড় ধরনের একটা আকাম করার জন্য। এমনি এমনি ওই কিন্তু দেশে ঢোকে নাই শামসু। ওই এইখানে যে কোনো একটা অঘটন ঘটাইয়াই তারপর আবার দেশ থেকে বের হইব, এই পরিকল্পনা নিয়েই দেশে ঢুকছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব পরে ধরে নিয়ে আসার ব্যবস্থা কর। পরিকল্পনা সাজাইতে দেন ওরে গুরু। ও এখনো শামসুরে চিনতে পারে নাই। শামসুর মার হচ্ছে শেষ রাতে। কথায় আছে না, ওস্তাদের মার শেষ রাতে। শামসু যারে ধরে তারে ছাড়ে না। ডেন্ডি শাকিল এবার দেশে ঢুকছে ওর প্রাণটা হারানোর জন্য। কোপা শামসুর সাথে পাঙ্গা নিলে যে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে, এবার এটা ওরে আমি হারে হারে টের পাওয়াই দিব। রমজান আসুক, তারপর দেখি কি করা যায়। না, এই সমস্ত উগ্রবাদী লোকজনদের কারণে দেশের পরিস্থিতি কোনোভাবেই ঠিক হচ্ছে না। এরা দিন দিন একের পর এক ঝামেলা বাধায় যাইতেছে শামসু। এদেরকে যে কিভাবে নির্মূল করবি তুই, সেই টেনশনে আমার রাতে ঘুম হয় না। এরা তো একের পর এক অদৃশ্য জায়গা থেকে বের হয়ে আসতেছে তোর ক্ষতি করার জন্য। তুই একা এত সুগুলো শত্রুর মাঝে কিভাবে যে টিকে থাকবি আল্লাহ ভালো জানে। শোনেন গুরু, আপনার টেনশন করার কোনো দরকার নাই। কথায় আছে না, 12 মুশকিল 13 আসান। ওরা যতই আমার সাথে পাঙ্গা নেক না কেন, আল্লাহ পাক অবশ্যই একটা না একটা রাস্তা বের করবে। আপনি একদম টেনশন করেন না। আমি এই সমস্ত অদৃশ্য শত্রুদের কখনোই ভয় পাই না। ওরা আসুক, যত আমার ক্ষতি করার জন্য ওরা এক এক করে বের হয়ে আসবে, ততই আমি এক একজনকে ধ্বংস করব। আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম সালাম রমজান। তাহলে আইসিস তুই রমজান? তোর জন্যই এতক্ষণ যাবত অপেক্ষা করতেছিলাম। তা রমজান, তুই একাকে কই? নরেশ আর তোর সেই লোক কই? ওস্তাদ, ওরা আছে, সমস্যা নাই। নরেশের সাথে আমি ওরে গুদাম ঘরে পাঠাইছি। ওরা এখন গুদাম ঘরে আছে ওস্তাদ। ভাবলাম আমি আগে আপনার সাথে দেখা করি, তারপর ওরে নিয়ে আসবনি। যাক, ভালোই করছস। তা রমজান, এবার আমারে খুইলা বলতো দেখি কি হয়েছিল ঘটনা। তোরা কিভাবে শাকিলের খোঁজ পাইলি? শামসু ভাই, ওর নাম হচ্ছে গাড্ডু আলমগীর। ও আগে একসাথে আমাদের সাথেই কাজ করত। মাঝখানে কিছুদিন আজাদের হইয়া কাজ করছিল। আজাদের আস্তানায় যেই দিন আমরা আক্রমণ করি, সেই দিন ওরে আমি আগে ঠিকাই ওইখান থেকে সরাই দিছিলাম। তারপর গুলিস্তানের এক ঘটনায় ও আমার থেকে 10 লাখ টাকার একটা অ্যামাউন্ট মেরে দিয়ে চলে যায়। অনেক দিন ওরে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাই নাই। পরে আজকেই ওরে মগবাজার মোড়ে খুঁজে পাইলাম। সেইখানে ওরে দইরা
ওর সাথে কথা বইলা একটু সন্দেহ মনে হইল। পরে যখন শাকিলের কথা বললাম তখন স্বীকার করছে ওই আমাদের কাছে ওই শাকিলের হইয়াই কাজ করতেছে এতদিন। বুঝতে পারছি, তাহলে আমার সন্দেহটাই ঠিক আসছিল। তা হোটেল রেডিন বারে যে তোদের উপর হামলা করছিল এটাও কি ডেন্ডি শাকিলি করাইছিল নাকি? শামসু ভাই, রেডিন বারে আমাদের উপর হামলা শাকিলের লোকজনই করছিল। জ্যাকিরে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের দুইজনকে শেষ করে ফেলার মিশনে ওরা আমাদের উপর হোটেল রেডিন বারে আক্রমণ চালায়। আলমগীর এটাও আমাদের কাছে স্বীকার গেছে। আর শাকিলও অনেক বড় একটা পরিকল্পনা নিয়েই দেশে ঢুকছে। আসলে জ্যাকিরে হত্যা করার পর ওর মাথা নষ্ট হয়ে গেছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য ওই প্রতিনিয়ত ফাঁদ পেতে বসে আছে আমাদের জন্য। ওরে পরিকল্পনা সাজাইতে দে, ওর সময় ফুরিয়ে এসেছে। আজাদ এবং লাল বাদশার মতো একই পরিণতি ওর কপালেও ঘটবে। ও অনেক বড় একটা ভুল করছে দেশে ঢুইকা। ওই জানতে পারে নাই যে দেশে ওর জন্য যমদূত অপেক্ষা করতেছে। এবার ওকে ওর জীবন দিয়া এর প্রায়শ্চিত্ত করতে হইব। তা তো অবশ্যই উস্তাদ, ওরে আর এইবার প্রাণ নিয়ে ইন্ডিয়ায় ফিরত যেতে দিব না। যেভাবে হোক ওকে এবার ধ্বংস করব। তা উস্তাদ, আপনি কি এখন আলমগীরের সাথে কথা বলবেন নাকি? রমজান চলেক, ওর সাথে আগে আমি কথা বলি, তারপর তোদেরকে যে মোতাবেক কাজ করতে বলবো তোরা ঠিক সেইভাবেই কাজ করে যাবি। আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম সালাম। তোর নাম কি রে? আর তুই কতদিন যাবত ডেন্ডি শাকিলের হইয়া কাজ করতেছিস? আমার কাছে এক এক কইরা সব খুইলা বলবি, মিথ্যার কোনো আশ্রয় নিবি না। রমজান আমাকে তোর সম্পর্কে সব কিছুই বলেছে। তুই যদি সত্যটা আমাদের কাছে স্বীকার করস তাহলে তুই প্রাণে বাঁচতে পারবি। আর যদি কোনো রকমের কোনো মিথ্যার আশ্রয় নেস তাহলে কিন্তু এই কোপা শামসুর হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। না না ভাই, আমি এইখানে কোনো রকমের কোনো মিথ্যা কথা বলতেছি না। আমি রমজানের কাছে পূর্বেই সব কিছু স্বীকার করছি। আমি যা যা জানি রমজানের কাছে সবই স্বীকার করছি ভাই। আর আমি আপনার সম্পর্কে অনেক আগে থেকেই জানি আপনি খুবই ভয়াবহ এবং ভয়ঙ্কর একজন লোক। যাকে ধরেন তাকে কখনোই ছেড়ে দেন না। আপনি যে আজাদ, লাল বাদশাহ, জ্যাকিরে ধ্বংস করছেন সেটাও আমি জানি ভাই। আমি কোনো রকমের কোনো মিথ্যা কথা আপনার কাছে বলবো না। ডেন্ডি শাকিল মাসখানিক আগেই দেশে ঢুকছে। আজাদের হয়ে আমি কাজ করতাম। আজাদকে মেরে ফেলার পর তারপর আমি ডেন্ডি শাকিলের সাথে যোগাযোগ করে ওর সাথে এখন আছি। তার ডেন্ডি শাকিল এতদিন পর হঠাৎ করে ইন্ডিয়া থেকে দেশে কি কারণে ঢুকলো, ওই কি পরিকল্পনা নিয়ে দেশে ঢুকছে সেটা আমার কাছে খুইলা বলতো দেখি। ভাই আমার কাছে ওই রকম ভাবে হয়তো কোনো কিছু শেয়ার করে না। আমার ইন্ডিয়ান এক বন্ধু ছিল লোকমান নামে। ওর সাথে আমি স্বর্ণ আর হীরা চোরা কারবারির ব্যবসা করতাম। সেই সুবাদে আমার শাকিলের সাথে পরিচয় হয়। আর কিছুদিন আগে ওই যখন দেশে ঢুকে তখন আমাকে ওর সাথে কাজ করার অফার দেয়। আর আমিও আমার বেগুতি কায়দা দেখা
ওর সাথে যোগ দিছিলাম। আমি যতদূর জানি জ্যাকিরে রমজান হত্যা করার পর ওই জ্যাকির হত্যার বিচার জন্যই দেশে ঢুকছে। না না, তোর কথা আমার বিশ্বাসযোগ্য মনে হইতেছে না। ওই শুধুমাত্র জ্যাকি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এত বড় রিস্ক নিয়ে দেশে ঢোকার কথা না। এখানে নিশ্চয়ই বড় ধরনের কোনো পরিকল্পনা নিয়ে তারপরই দেশে ঢুকছে। তুই যদি কোনো কিছু যাই না থাকস তাহলে আমার কাছে ভালোই ভালোই স্বীকার কর, তা না হলে কিন্তু পরবর্তীতে এটা নিয়ে ঝামেলায় পড়তে পারিস তুই। হে কাড্ডুর বাচ্চা, ভাই কি বলতেছে কান দিয়ে কি যাইতেছে না, নাকি তোর উপর আবারও বাটাম পেটা শুরু করা লাগবে নাকি? ভাইয়ের কথার সঠিক সঠিক উত্তর দে, নইলে কিন্তু তোর আজকে বেজালি আছে রে। হে কাড্ডুর বাচ্চা, ভাই কি বলতেছে কান দিয়ে কি যাইতেছে না, নাকি তোর উপর আবারও বাটাম পেটা শুরু করা লাগবে নাকি? ভাইয়ের কথার সঠিক সঠিক উত্তর দে, নইলে কিন্তু তোর আজকে বেজালি আছে রে। রমজান, আমার মনে হয় এই শালার গালের ব্যথাটা কুইমা গেছে। আবার মনে হয় গাল ফুলাটা ফুলাই দিতে হইব, তাছাড়া ওর মুখ দিয়া কোনো রাবই বের হয় না। ওদেরকে যতই ভালোভাবে বন্ধুত্বের খাতিরে কিছু করতে না চাই, কিন্তু হয়তো এমনি এমনি কোনো কথা শিকার যায় না। পটাপট কয়েকটা লাগাই দেই, তাইলেই দেখবি আবার সুর সুর করে মুখ খোলা শুরু করব। নরেশ, তুই ঠিকই বলছস, এখন তো মনে হইতেছে তাই করা লাগবো। তাছাড়া তো ওর মুখ দিয়া কথা বের করা সম্ভব হইতেছে না। আমি সত্যি বলছি শামসু ভাই, আমি এর থেকে বেশি কিছু আর জানি না। আমি ওর এতই বিশ্বস্ত লোক হইতে পারি নাই যে ওর সব গোপন কথা আমার সাথে শেয়ার করব। আপনাদের আমার কথা বিশ্বাস না হইলে আমি যে ঠিকানা দিছি সেই ঠিকানা অনুযায়ী যায়া ওরে ধরে নিয়ে আইসা ওর কাছ থেকেই সব কথা শুনেন। আমি ভাই এর চাইতে বেশি কিছু আর জানি না। এতে আমাকে যদি মেরে ফেলেন তাও আমি আর কিছু আপনাদেরকে জানাতে পারবো না ভাই। আচ্ছা ঠিক আছে, তোর দেওয়া ইনফরমেশন অনুযায়ী যদি ওইখান থেকে ডেন্ডি শাকিলকে না ধরতে পারি তাহলে কিন্তু তোর উপরের ভিসা একদম কনফার্ম, কথাটা মনে রাখিস। শোন রমজান, ওর দেওয়া লোকেশন অনুযায়ী তুই নরেশ আর কিছু ছেলে পেলে নিয়া এখনই চইলা যা, আর আমি সম্রাটে নিয়া ওই জায়গায় আসতেছি। শোন রমজান, ওইখানে যায়া কোনো রকমের কোনো তাড়াহুড়া করবি না, ঠান্ডা মাথায় মিশনটা কমপ্লিট করবি। চেষ্টা করবি যে যাতে করে বিষয়টা বেশি দূর না জড়ায়। আর এখনই তোরা বের হয়ে যা। শাকিল কিন্তু খুবই চালাক চতুর লোক, যে কোনো সময় আস্তানা চেঞ্জ করে ফেলাইতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওর আস্তানায় অ্যাটাক দেওয়ার ব্যবস্থা কর। আমি সম্রাটকে নিয়ে কিছুক্ষণের ভিতরেই আসতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি এখনই চ্যাংরা প্যাংরা নিয়ে ওর আস্তানা আক্রমণ করার ব্যবস্থা করতেছি। আপনি তাহলে সময় মতো চলে আইসেন।